এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা শিখতে যাচ্ছি। আমাদের এটি প্রথম ক্লাস। আমরা এই অধ্যায় থেকে প্রতিটা বিষয় ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাসের মাধ্যমে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় আমরা ইনশাল্লাহ শিখে নেব। তো আজকে আমরা শিখতে যাচ্ছি সংখ্যা পদ্ধতি সম্পর্কে, সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সম্পর্কে, মানে এক কথায় কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় রূপান্তর করলে কীভাবে করা যায় এবং রূপান্তর কিভাবে করতে হয়। মানে আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা সংখ্যা কিন্তু দুই প্রকার পাই। একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা এবং আরেকটা পাই আমরা নন পজিশনাল সংখ্যা। পজিশনাল এবং কি পাই, নন পজিশনাল। তো এই নন পজিশনাল সংখ্যা কিন্তু বর্তমানে কোনো ব্যবহার নাই, তাই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের তেমন একটা শিখতে হয় না, বা এই বিষয়গুলো সম্পর্কে না জানলেও চলবে। তো আমাদের এই পজিশনাল সংখ্যাটাই কিন্তু চারটা ভাগে ভাগ করা হয়। সেই চারটা ভাগ হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে কিভাবে রূপান্তর করতে হয় বা কিভাবে রূপান্তর করব, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু শিখতে হবে। তো আমরা এই সংখ্যাগুলো সম্পর্কে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা, অক্টাল থেকে বাইনারি, ডেসিমেল, এইগুলোর মধ্যে কিভাবে রূপান্তর করতে হয় আমরা শিখতে যাব। তো এর মধ্যে থেকে এই ডেসিমেলটাই কিন্তু একটু আলাদা চোখে দেখতে হবে, কারণ এই সংখ্যাটা আমরা অলরেডি জানি। এই সংখ্যাটা হচ্ছে আমাদের সংখ্যা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটা সংখ্যার ভিত্তি, মানে এই বাইনারি সংখ্যার ভিত্তি, অক্টাল সংখ্যার ভিত্তি, ডেসিমেলের ভিত্তি এবং হেক্সাডেসিমেলের ভিত্তি। প্রত্যেকটা সংখ্যার কিন্তু একটা নিজস্ব ভিত্তি আছে। যেমন বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, মানে প্রত্যেকটা সংখ্যায় যতটি ডিজিট থাকে ওই অনুসারে কিন্তু ভিত্তি হয়, তাই না? আচ্ছা, তো আমরা আজকে শিখতে যাচ্ছি এই ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি বা আমরা এই ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যাগুলো কিভাবে যাওয়া যায়। মানে ডেসিমেল থেকে আমরা এই ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমেলে যাব, প্রত্যেকটা সংখ্যা আমরা রূপান্তর শিখব। তো ডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করবো, আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখে ফেললাম 45.20। তো এইটা কিন্তু আমাদের একটা ডেসিমেল সংখ্যা। আমরা আসতে চাচ্ছি বাইনারি সংখ্যায়। এই ডেসিমেল সংখ্যাটা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় আসতে পারি। তো বাইনারি মানে এখানে হোয়াট দিছি আমরা, এই হোয়াট মানে আমরা জানি না আপাতত কিছু, তাই এখানে আর বাইনারি বেস কিন্তু 2। তো মনে রাখতে হবে ডেসিমেল সংখ্যা থেকে আমরা যে কোনো সংখ্যায় যাই না কেন, সেটা হতে পারে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সাডেসিমেল। ওই ডেসিমেল সংখ্যার দুইটা কিন্তু অংশ আছে, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটাকে আমরা যে সংখ্যায় যাব, কোন সংখ্যায় যাচ্ছি, বাইনারি সংখ্যায় যাচ্ছি, যে সংখ্যায় যাব ওই সংখ্যার ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব। আর এখানে যে ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশ সংখ্যাটা থাকবে, এটাকে আমরা যে সংখ্যায় যাচ্ছি, মানে বাইনারিতে যাচ্ছি, বাইনারির ভিত্তি দ্বারা গুণ করব। আমরা যদি অক্টালে যাই, অক্টালের ভিত্তি দ্বারা গুণ ভাগ হবে। হেক্সাডেসিমেলে যাই, তাহলে হেক্সাডেসিমেলের ভিত্তি দ্বারা, যে সংখ্যায় যাব ওই সংখ্যার ভিত্তি দ্বারা। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে এখন ভাগ করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম যে পূর্ণ সংখ্যার জন্য এই পূর্ণ সংখ্যা 45, এইটাকে আমরা ভাগ করব। তো কি দ্বারা ভাগ করব, যে সংখ্যায় যাব তার ভিত্তি দ্বারা 2 দ্বারা ভাগ করতেছি, বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। ভাগ করে এখানে ভাগফলটা লিখবো, আর এখানে ভাগশেষ। কিন্তু মাথায় রাখবো পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ করতেছি, এখানে যদি ভগ্নাংশ ক্যালকুলেটরে কিন্তু আমরা ভাগ করলে এখানে ভগ্নাংশ পাবো, এই ভগ্নাংশটা ব্যবহার করব না। মানে এটাকে আমরা যদি 45কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের 22 দুগুণ 44 হয়। 22.5 ক্যালকুলেটর দেখাবে। আমরা আসলে এই 0.5টার ব্যবহার এখানে করব না, আমরা শুধু পূর্ণ সংখ্যাটা লিখব, যে 22 দুগুণ 44, এই 22টা লিখলাম এখানে ভাগফল। এবং এটা মিলে যায় না, কিন্তু 44 হয়ে গেছে। 22 দুগুণ কত হয়ে যায়, 44 হয়ে যায় না। আমরা এই 44, তাহলে 45 থেকে 44 বাদ দিয়ে অবশিষ্ট, সেটা আমরা এখানে একটা হাইফেন দিয়ে অবশিষ্ট একটা লিখে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, মানে এক কথায় ভাগফলটা আমরা এই জায়গায় লিখবো এবং ভাগশেষটা এখানে লিখবো। এভাবে ভাগ চলতেই থাকবে একদম 0 পর্যন্ত। আবার ভাগ দিব, ভাগ দেই, তাহলে 11 দুগুণ 22 হয়, 11টা লিখবো এখানে। এবার কিন্তু মিলে গেছে, 11 দুগুণ 22 একদম মিলে যায় না। তাহলে ভগ্নাংশ সংখ্যা যদি কোনো মানে এক কথায় অবশিষ্ট কোনো কিছু না থাকলে আমরা এখানে 0 লিখবো। মানে এখানে বসবো অবশিষ্ট সংখ্যাটা, মানে 2 দ্বারা ভাগ করে ভাগফলটা এখানে লিখবো এবং অবশিষ্টটা এই দিকে লিখবো। আচ্ছা, তারপরে আবার ভাগ করব 2 দ্বারা। তাহলে 5 দুগুণ 10 হয়, তাই না? 5 দুগুণ 10, তাহলে অবশিষ্ট থাকে 1, সেই 1 লিখে ফেলবো। আবার ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো এবার
2 2 4, অবশিষ্ট কিন্তু 1 থাকে। আবার ভাগ করব আমরা 2 দ্বারা, 2 এককে 2, মানে 2 দ্বারা 2কে ভাগ করব 1 হবে, কিন্তু একবার ভাগ করা যাবে। 2 দ্বারা 2কে ভাগ করলে কতবার ভাগ করা যায়? 1। একটা লিখবো এবং অবশিষ্ট মিলে গেছে 0, আরও একবার ভাগ দিব একদম শেষবারে। এবার কিন্তু আমাদের এই যে 2 দ্বারা যে আমরা ভাগ করতেছি, এবার কিন্তু যাকে ভাগ করতেছি এটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে 1। 2 দ্বারা 1কে ভাগ করা যাচ্ছে না, তাই কিন্তু 0 লিখবো। এবার 0 বার ভাগ, মানে ভাগ করে গেল, 0 লিখবো এবং এই 1টা কিন্তু এ পাশে অবশিষ্ট থাকবে, এই 1টা এখানে অবশিষ্ট থাকবে। তো ভাগ করা শেষ পূর্ণ সংখ্যাটাকে। এবং মাথায় রাখতে হবে যখন আমরা কাউন্ট করব, তখন নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব। আমরা একটু পরে সেটা দেখতেছি কোনটাকে কি বলা হয়। এবার আমাদের পূর্ণ সংখ্যাটাকে ভাগ করা শেষ, এবার আমরা ভগ্নাংশ সংখ্যাটার দিকে যাব। আচ্ছা, এবার আসি আমরা এখানে, চাইলে আমরা একটা অ্যারো ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা ভগ্নাংশ সংখ্যা, আচ্ছা ভগ্নাংশ সংখ্যা আমাদের কি ছিল? 0.20। তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? এই যে 2 দ্বারা গুণ করে এখানে পূর্ণ সংখ্যা এবং গুণ করার পর গুণফল যেটা বের হবে, এই গুণফল থেকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটাকে আলাদা করতে হবে। পূর্ণ সংখ্যার ভগ্নাংশটাকে আলাদা করে নিতে হবে। মানে আমরা চাইলে এটা এইভাবে দিতে পারি, বিভিন্ন বই বিভিন্ন দেওয়া থেকে এভাবেই সবচেয়ে উত্তম। তো এভাবে 2 দ্বারা গুণ করে এভাবে আমরা একটা অ্যারো দিয়ে দিব, গুণ করে দিব এভাবে। তো গুণ করে দিয়ে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা লিখব, ভগ্নাংশটাকে আলাদা লিখব। তো এখানে এই যে 0.20 আছে, এই 0.20কে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে কিন্তু আমাদের ক্যালকুলেটর আমাদেরকে 0.4 দিবে অ্যান্সার, মানে অ্যান্সার দিবে হচ্ছে 0.4। এই অ্যান্সারটা কিন্তু আমাদেরকে দিবে, প্রোভাইড করবে। তো এখন আমরা এই জায়গা থেকে পূর্ণ সংখ্যা কিন্তু এই বামেরটা, এইটাকে পয়েন্ট বলি আমরা, তাই না? আসলে এই বিষয়টার নাম কিন্তু র্যাডিক্স পয়েন্ট। এটার নাম কি বলতো? র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট মানে কি? এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যবর্তী বিন্দুকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। যেমন এই যে এখানে এটা কি আছে? এটা বামের দিকের পূর্ণ সংখ্যা, এদিকে ডান দিকে ভগ্নাংশ সংখ্যা। এই বিন্দুটার নাম কিন্তু র্যাডিক্স পয়েন্ট। পরীক্ষা আসে কিন্তু যে র্যাডিক্স পয়েন্ট কি। তো আমরা বলবো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যবর্তী বিন্দুকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। আচ্ছা, তো আমরা গুণ করে গুণফল পাইলাম কি? 0.4। এই 0টা এদিকে লিখবো আর এই 0.4টা এদিকে লিখবো। তো চাইলে আমরা এখানে এখন 0 একটা বসে নিতে পারি। 0 না বসলে কোনো সমস্যা নেই, কারণ ভগ্নাংশের সংখ্যায় ডানে যে 0গুলো থাকে এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, কোনো মান নেই। আচ্ছা, তারপরে আবার আমরা 2 দ্বারা গুণ করবো, এভাবে চলতে থাকবে। আবার এবার দেখাবে কি? 0, তোমার ক্যালকুলেটর দেখাবে 0.8, 0 পাশে 0.8 পাশে। আবার গুণ করব, এবার দেখাবে কি? এবার দেখাবে 1.6, 1 এর পাশে লিখবো 0.6, আবার গুণ করব। এবার দেখাবে কি? 1.2, মানে ক্যালকুলেটর দেখালে 0.6-এ কিন্তু গুণ করতে হবে, শুধু 6-কে গুণ করলে হবে না। 0.6, এই 1টাকে নেওয়া যাবে না কিন্তু, এই 0.6টাকে। তাহলে দেখি 1.2, আরও একবার গুণ করলাম, 5 বার গুণ করব। এবার আসবে 0.4। চাইলে ডানে 0গুলো বসায় নিতে পারি, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তো এভাবে 5 বার করব, মানে গুণের বেলায় 5 বার। কিন্তু যদি এমনটা হয় 5 বারের মধ্যে কখনো, মানে এক কথায় ধরো এমনটা হয়েছে, মনে করে নাও যে তুমি গুণ করতে করতে একটা সময় গিয়ে 0.5 পাইছো। তো এই 0.5কে তুমি যখন 2 দ্বারা গুণ করবা, তোমার কিন্তু ক্যালকুলেটর দেখাবে তোমাকে 1 দেখাবে, মানে ভগ্নাংশ দেখাবে না। এখানে যেমন এই যে 1.60, 0.8, এই ভগ্নাংশের পর ডিজিট আসতেছে, তো সেখানে কিন্তু আসবে না, মানে এক কথায় গুণ করলে। তো যদি এমনটা 5 বারের মধ্যে কখনো হয়, মানে 5 বারের মধ্যে গুণ করার সময় ভগ্নাংশ সংখ্যা আর বের হচ্ছে না, মানে শুধু পূর্ণ সংখ্যা বের হচ্ছে, পয়েন্টের দিকে কিছু বের হচ্ছে না, তুমি 5 বার করতে হবে না। ওই যদি 2 বার গুণ করে 2 বার হয়ে যায়, 2 বারে থেমে যাবে, 3 বারের বেলায় 3 বার থেমে যাবা। কিন্তু যদি বারবার ভগ্নাংশ বের হইতেই থাকে, তখন সর্বোচ্চ 5 বার করবা। আচ্ছা, তো আমরা এবার এখানে 5 বার ব্যবহার করছি। যাই হোক, তাহলে এভাবে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাগ করব, ভগ্নাংশটাকে গুণ করব। এবার মাথায় রাখবো, এই সংখ্যাটা যখন সাজিয়ে লিখবো, এই যে ভাগ করার পর পূর্ণ সংখ্যাটাকে লাস্ট এই ডিজিটটাকে বলা হয় এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি বাইনারির এইগুলোই কিন্তু হবে বাইনারির ডিজিট। তো এই যে এগুলোকে বলা হচ্ছে বিট। তো এটা এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে দামি বিট হবে, এটা শুরুর দিকে বসবে একদম। এবং এটাকে বলা হবে এলএসবি, মানে লেস সিগনিফিকেন্ট বিট। তো এটা নিচ থেকে উপরের দিকে কিন্তু সাজিয়ে লিখতে হবে তোমাকে, নিচ থেকে উপরের দিকে। আর এটাকে উপর থেকে, এই যে এইটা হবে এমএসবি তোমার,
এইটা হবে এমএসবি, মানে ভগ্নাংশের বেলায়, এবং এই যে নিচেরটা হবে এলএসবি, নিচেরটা হবে এলএসবি। এটা উপর থেকে নিচের দিকে, আর এটা আসবে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার অ্যান্সারটা লিখে ফেলবো। এইটার অ্যান্সার যেটা আমরা সেটা লিখে ফেলবো। এভাবে আরোগুলো না দিলেও কিন্তু হবে, যে দিতেই হবে এমনটা না, এভাবে এগুলো না দিলেও হবে। তো এবার আমাদের এই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। অ্যান্সারটা কীভাবে লিখবো? অ্যান্সারটা এখানে আমি পাশে লিখতেছি, নিচে জায়গা সংকট। তাহলে অ্যান্সারটা আমরা লিখতে পারি এভাবে, যে 5.20, এই ডেসিমাল সংখ্যাটার বাইনারি মানটা আমরা লিখে ফেলি। তো এই যে এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। এই যে নিচ থেকে উপরের দিকে 1011101, এভাবে 1011101, মানে এই যে নিচ থেকে উপরের দিকে কিন্তু আমি সাজিয়ে লিখছি বিষয়টা। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিতে হবে। এই পয়েন্ট দিব, এই যে ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যার পরে যে রেডিক্স পয়েন্ট বলি না, আমরা রেডিক্স পয়েন্টটা দিয়ে দিব। এরপরে উপর থেকে নিচে, ভগ্নাংশটা উপর থেকে নিচে, যে উপরে 0 আছে, তারপরে 0 আছে, 110, এটা লিখে ফেলবো 011, দুইটা 0 ছিল, সরি, 00110। তো এইটা হচ্ছে আমাদের এই অ্যান্সার, এইটার এক কথায়, মানে এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, এইভাবে অ্যান্সারটা আমরা পাবো। তো এই ছিল আমাদের মানে ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো এইভাবে যে কোনো সংখ্যা নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, নিজে নিজে যে কোনো সংখ্যা লিখবা, এমনি একটা সংখ্যা লিখবা 100.125, বা এইভাবে লিখে নিজে নিজে ভাগ করে ওটা করার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। তো এবার আমরা এবার আমরা ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যায় যাওয়া যায় এইটা শিখে নিব। হ্যাঁ, কীভাবে ডেসিমেল সংখ্যা থেকে আমরা অক্টাল সংখ্যায় যাবো এটা শিখে নিই। তো ডেসিমেল সংখ্যা থেকে মনে রাখতে হবে, অন্য সংখ্যায় যাওয়ার ক্ষেত্রে অক্টাল হোক আর হেক্সাডেসিমেল হোক আর বাইনারি হোক, মানে এক কথায় যে কোনো সংখ্যাই হোক না কেন, তোমাকে মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যাটাকে যে সংখ্যায় যাচ্ছ ওর ভিত্তি দ্বারা ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। তো আমরা ডেসিমেল থেকে অক্টালে যাই, ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যাই। তো অক্টাল সংখ্যা, ডেসিমেল টু অক্টালে যাচ্ছি আমরা, দেখো যে ডেসিমেল টু অক্টাল। তো আমি একটা ডেসিমেল সংখ্যা লিখে ফেলি, লিখলাম 170.70, এটা একটা ডেসিমেল সংখ্যা। আমি কিন্তু অক্টালে যেতে চাচ্ছি, অক্টাল সংখ্যায় যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব। তাহলে ওই আগের মতোই আমরা এখানে পূর্ণ সংখ্যার জন্য নিয়ে নিব, যে পূর্ণ সংখ্যার জন্য, মানে পূর্ণ সংখ্যার জন্য একটা বিষয় নিয়ে নিব। তো পূর্ণ সংখ্যা কি আছে? 170, এটাকে ভাগ করব আমাদের যে সংখ্যায় যাচ্ছি তার ভিত্তি দ্বারা, 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, 8 দ্বারা এটাকে ভাগ করে দেখো, ক্যালকুলেটরে ভাগ করো, কিছু একটা আসবে। তো নর্মালি এখানে আসার কথা হচ্ছে সম্ভবত 18 দিয়ে যাইতে পারে, 18 দিয়ে যাবে না, আরও বেশি যাবে, আর বেশি যাবে আরও, 8 10 80, আর 80 80 160, মানে 21 বার যাবে, মানে সম্ভবত 21 বার ভাগ দেওয়া যাবে। আমরা 21 দিয়ে দেখি, 8 8 8 2 16, 168 হয়। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর করে দেখো 21 পয়েন্ট সামথিং আসবে। তাহলে তুমি কি করবা? এই 21টা এখানে লিখবা, 21টা এখানে লিখবা, আর অবশিষ্ট তোমার যে এটার সঙ্গে যে 168 হইলো 2 থাকে, এই 2টা কিন্তু এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার ভাগ করো, 8 দ্বারা ভাগ করো, 8 দ্বারা ভাগ করে দেখো যে 8 8 8 2 16, 3 8 কিন্তু 24 হয়, তাই না? তার মানে 21কে 8 দ্বারা 2 বার ভাগ করতে পারতেছো তুমি, 8 2 16 হয়। তাহলে 16 থেকে তোমার মানে 21 থেকে 16 বাদ দিলে অবশিষ্ট কত থাকে? 5 থাকে। এই 5টা কিন্তু তুমি এখানে লিখবা, মানে যে অবশিষ্ট যেটা থাকবে সেটা এখানে লিখবা, আর এটাই তোমার অক্টাল সংখ্যা হবে। হ্যাঁ, তারপরে 8, এবার 8 দ্বারা তুমি 2কে ভাগ করতে গিয়ে দেখো যে এটা কিন্তু ছোট হয়ে গেছে। ছোট যখনই হবে ভাগ যাবে না, তখন 0 বার ভাগ, এবং এই যে এই ডিজিটটা, এখানে যে ডিজিটটা থাকে এইটাই কিন্তু তোমার এখানে অবশিষ্ট থাকবে। হ্যাঁ, তো এটা কিন্তু পূর্ণ সংখ্যাটাকে ভাগ হয়ে গেল। এবার কি করবা? এবার তুমি ভগ্নাংশটাকে কি গুণ করে নিবা? ভগ্নাংশ
সংখ্যার জন্য। এবার ভগ্নাংশ সংখ্যা তোমার কি আছে? ভগ্নাংশ সংখ্যা আছে 0.70, আগের মতোই, একটু আগে যেভাবে করছে এভাবে আরো দিয়ে নিবা, নিয়ে এখানে 5 বার করতে হবে, মানে এখানে 3 বার করবা, 3 বারই যথেষ্ট। কিন্তু 3 বারের মধ্যে যদি পূর্ণ সংখ্যা বের হয়ে যায়, ভগ্নাংশ যদি বের না হয়, তাহলে মাথায় রাখবা যে 3 বারের মধ্যেই তোমার একটা সীমাবদ্ধ থাকবে, এর বেশি লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে মানে গুণ করে দিবা আগের মতোই, যে 8 দ্বারা গুণ করে দাও। তো 8 দ্বারা গুণ করলে তোমাকে ক্যালকুলেটর তোমার বলবে যে 56, মানে 5.6 বলবে, 5.6 দেখাবে। দেখো যে ক্যালকুলেটরে দেখাচ্ছে এটা 5.6। তুমি কি করবে? এই যে 5টা কিন্তু এইদিকে লিখবা, আর এখানে কি, এখানে তোমার এই যে 0.6টা এখানে থাকবে। হ্যাঁ, পয়েন্ট যে 6টা আছে, এই 0.6টা তুমি এই যে এদিকে লিখবা, আর পূর্ণ সংখ্যাটা তোমার এই যে এদিকে বাম দিকে লিখবা। তারপর কি করবা? তারপর আবার 8 দ্বারা গুণ করবা, 8 দ্বারা গুণ করবা। তো 8 দ্বারা গুণ করলে এখানে দেখে, এবার কিন্তু তোমাকে দেখাবে যে 4.8 দেখাবে। এটা ক্যালকুলেট করে দেখো, 4.8 দেখাবে। তাহলে তুমি কি করবা? এই যে 4টা এদিকে লিখবা, 0.8টা এদিকে লিখবা। তো এই যে এখানে যে 0 ছিল, এখানে যদি তুমি 0 10টাও বসাও না, কোনো ভ্যালু নাই, কিন্তু ওটা কোনো ব্যাপার না, 0 না বসালেও কোনো সমস্যা নেই। তারপর আবারও গুণ করবা, মানে এদিকে 0 কোনো কিন্তু ভ্যালু নেই, বেকার ওইটা। তো আবার গুণ করে দিবা। তো এবার গুণ করলে কিন্তু কি আসবে? তোমার গুণ করে দেখো যে তোমার ক্যালকুলেটর তোমাকে বলবে যেটা 6.4 আসছে, 6.4। তাহলে তুমি কি করবে? আবার এই 6টা এদিকে লিখবে, 0.4টা এদিকে। এখানে 3 বার করলেই হবে, তোমাকে এখানে বারবার করতে হবে না। তো এখানে 3 বার করবা। তো এবার এটাও কিন্তু আগের মতোই, যে এটা কিন্তু নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে হবে, আর ওর উপর থেকে নিচে। তো এটার নাম কিন্তু MSB না, এবার MSD, মানে বাইনারিগুলোকে, বাইনারি ডিজিটগুলোর নাম হচ্ছে বিট। বি আমরা বাইনারিতে ব্যবহার করছিলাম, কিন্তু অন্য সংখ্যা এটার নাম হচ্ছে ডিজিট, ডি লিখবা, MSD। আর এটা হচ্ছে LSD, মানে লেস সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, মানে সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, মানে লেস মানে কম, আর মোস্ট মানে কি বেশি, এটা বোঝাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাবে। আর ঠিক এইটা তোমার হচ্ছে উপর থেকে নিচে আসবে, মানে এটা তোমার হচ্ছে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে তোমার MSD, এবং এইটা হচ্ছে তোমার LSD। এটা উপর থেকে নিচের দিকে আসবে, এটা উপর থেকে নিচের দিকে। তো 3 বার করলে, এখানে 5 বার করলে কি তোমার ভুল হবে? না, আসলে 5 বার করলে এখানে ভুল হবে না, তো বেকার করা হবে 5 বার, তাই 3 বার করলে এখানে যথেষ্ট। তো এইটা ছিল তোমার হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে কীভাবে তুমি অক্টাল সংখ্যা নিয়ে যাবে। এবার কী করবো? উত্তরটা আগের মতো সাজিয়ে লিখবা, যে এই যে 170.70, এইটার তোমার ডেসিমেলটার অক্টাল মানটা হচ্ছে কি, এটা নিচ থেকে সাজিয়ে লিখবে 252। তারপর এই রেডিক্স পয়েন্ট বা ভগ্নাংশটা দিবা, দেওয়ার পর এটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবা 546। তো এই ছিল তোমার অক্টাল মান, এই ডেসিমেল মানটার অক্টাল মান। এবার আমরা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো মনে রাখবা, হেক্সাডেসিমেল সংখ্যার ডিজিট কিন্তু মোট 16টি, এবং এই কারণে এর ভিত্তি কিন্তু 16, মানে মোট যতটি ডিজিট থাকে ওইটা কিন্তু তার ভিত্তি। তো দেখো, 0 থেকে 9 পর্যন্ত তুমি স্বাভাবিক লিখতে পারবা, তারপরে 10 মানে তুমি আর 10 লিখতে পারবে না, তোমাকে এ লিখতে হবে। 10 মানে হেক্সাডেসিমেলে যদি কখনো 10 লিখতে চাও, তাহলে তোমাকে এ লিখতে হবে। আবার 11 লিখতে চাইলে বি লিখতে হবে, 12 লিখতে চাইলে সি ভাবে, DEF মানে 15 পর্যন্ত লিখতে হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এখন এই একটা ডেসিমেল সংখ্যা লিখে পেলে, ওই ডেসিমেল সংখ্যাটাকে আমরা রূপান্তর করে ফেলবো। তো লিখলাম 165 লিখলাম হচ্ছে তোমার 770 লিখলাম। তো এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় নিয়ে যাব, মানে 16 ভিত্তিতে নিয়ে যাব, তাই না? আচ্ছা, তো আমরা এবার পূর্ণ সংখ্যার জন্য আগের নিয়মেই সবগুলো, এই পূর্ণ সংখ্যার জন্য একটা লিখে ফেলবো। পূর্ণ সংখ্যার জন্য 165, এটাকে কত দ্বারা ভাগ করব? হেক্সাডেসিমেলের যে ভিত্তি, ওই ভিত্তি দ্বারা ভাগ করবো, 16 দ্বারা ভাগ করবো। আচ্ছা দেখো, তাহলে ভাগ করে দেখো 16 দ্বারা কত হয়। ভাগ করে দেখো, ক্যালকুলেটর দেখাবে হয়তো বা 10 পয়েন্ট সামথিং দেখাবে। হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশটা তুমি এখানে লিখে, ভাগফলটা এখানে লিখে ফেলবা। ভাগফলটা হচ্ছে তোমার 10, সেই ভাগফলটা লিখে ফেলবা। 16 দশে 160 হয়, অবশিষ্ট থাকবে 5। দেখো 16 দশে 160 হবে, আর অবশিষ্ট থাকবে যে 160 বাদ দিলে 5 থাকবে, 5টা লিখলাম। তো এবার খেয়াল করো, এবার আমি এটাকে ভাগ করতেছি 16 দ্বারা। আবার বারবার কিন্তু 16 দ্বারাই ভাগ হবে, মানে এক কথায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, যে সংখ্যায় যাবো ওর ভিত্তি দ্বারাই গুণ ভাগটা চলবে। তো এবার এটাকে ভাগ করে দেখো, ভাগ কিন্তু যায় না, তাই না? ভাগ যাচ্ছে,
ভাগ কিন্তু যাচ্ছে না, তাহলে 0 বার ভাগ, আর তাহলে এই সংখ্যাটা এখানে অবশিষ্ট থাকলো। তো এই সংখ্যাটা কত, 10 না? তাহলে 10 মানে কত, দেখো এখানে যখন অবশিষ্টটা লিখতে যাবো, অবশিষ্ট যদি তোমার 9-এর বেশি হয়, মানে ভাগ করছো, ভাগ শেষ, তোমার অবশিষ্ট আসতেছে 9-এর বেশি, 10, 11, 12, 13, 14, 15 মধ্যে আসতেছে, তখন তুমি 10 মানে এখানে এইভাবে 10টা লিখবা না, না লিখে লিখবা কি, এই 10 মানে তোমার ওইখানে যে ভ্যালুটা দেওয়া আছে এ লিখবা, বি যদি আসে অবশিষ্ট, এখানে যে কোনো জায়গায় আসুক না কেন, উপরে আসুক, 2 বার হোক, 3 বার হোক, যে কোনো বারই হোক না কেন, তাহলে ওই ভ্যালুটা লিখে ফেলবা। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু আর 0 বার পর্যন্ত ভাগ দেওয়া হইলে আর ভাগ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা করব ভগ্নাংশ সংখ্যার জন্য। এবার ভগ্নাংশ সংখ্যা যেটা আছে আমাদের, দেখো ভগ্নাংশ সংখ্যা আছে হচ্ছে 0.7, একইভাবে 16 দ্বারা গুণ করবো, তাই না? আচ্ছা, 16 দ্বারা গুণ করে দেখো, তো এটা আমরা একটু যেহেতু বৃহৎ হয়, বড় সংখ্যা হয়, আমরা ক্যালকুলেটরে গুণ করলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে। আচ্ছা, 0.70 গুণন ব্যবহার করতেছি আমরা 16, তাহলে আসে 11.2, মানে এটা আসে কিন্তু 11.2। হ্যাঁ, তো দেখো মানে আসে 11.2। তো এই যে 11, এখানে দেখো খেয়াল করো যে যদি এটা কিন্তু হেক্সাডেসিমাল ডিজিট হবে, তো এদিকে যেটা লিখবা, মানে আমাদের নিয়ম অনুসারে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা বাম দিকে 11 লিখতে হয়, কিন্তু খেয়াল করো 11 মানে কত, 11 মানে কিন্তু বি, এই বি লিখলাম আমি, ঠিক আছে? তারপরে এদিকে 0.2 লিখে ফেললাম। তো পয়েন্টের পর যে সংখ্যাটাই বের হবে, এখানে কখনো যদি আবার 11 বের হয় বা 12 বের হয়, এগুলো মানে এবি লিখেও না, পয়েন্টের পর এখানে যেটা বের হবে এখানে ওটাই লিখবে, কারণ এটা হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে না, হেক্সাডেসিমাল ডিজিট হবে এই বামেরটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার 16 দ্বারা গুণ করে দেখো, তোমার মান আসবে 3.2, 3.2। তো এভাবে এখন দেখো 0.2 বের হয়েছে, আবার 16 দ্বারা গুণ করে দেখো, ওটাকেও দেখাবে 3.2, আবার 16 দ্বারা গুণ করে দেখো, ওটাও আসবে 3.2, মানে বারবার 3 আসতে, যাই হোক যেটাই আসবে তুমি লিখবা, কিন্তু যদি কখনো 10-এর উপরে, 10 থেকে উপরে আসে তখন ওই ভ্যালুটা লিখবা, আর যদি 10-এর নিচে হয় তাহলে ওই ভ্যালুটা লিখবা, মানে এভাবে 4 বার গুণ করবা। কয়বার? 4 বার। কিন্তু 4 বারের মধ্যে যদি কখনো পূর্ণ সংখ্যা আসে, মানে ভগ্নাংশ আর বের হচ্ছে না, মানে ধরো তুমি 0.16 দিয়ে 5কে গুণ করে দেখো, একটা পূর্ণ সংখ্যা আসবে। এই যে 0.5কে তুমি 16 দ্বারা গুণ করে দেখো, তোমার একটা পূর্ণ সংখ্যা, সরাসরি পূর্ণ সংখ্যা বের হয়ে আসবে। তো পূর্ণ সংখ্যা বের হয়ে আসবে যখন, তখন কিন্তু তুমি আবার 4 বার করতে যাবে না, যদি একবারে পূর্ণ সংখ্যা বের হয়ে যায় একবারই থামবা, যদি 2 বারে বের হয়ে যায় 2 বার থামবা, কিন্তু যদি বারবার বের হইতে থাকে তোমার ভগ্নাংশ মান, ভগ্নাংশ ভ্যালুগুলো বের হইতে থাকে, তো তুমি এভাবে 4 বার করবে, আর বেশি করতে হবে না। অক্টালে 3 বার, বাইনারিতে 5 বার, এখানে 4 বার। তো এখানেও কিন্তু এমএসডি হচ্ছে এইটা, নিচ থেকে উপরে যাবে, এটা তোমার হচ্ছে এমএসডি, আর এটা হচ্ছে কিন্তু তোমার এলএসডি। তো এই বিষয়গুলো না লিখলেও কিন্তু চলে। হ্যাঁ, তো এখানে ঠিক একইভাবে এই যে এটা হচ্ছে তোমার এমএসডি, ডি মানে কিন্তু ডিজিট, আর বাইনারিতে কিন্তু বিট লিখছো, এটা হচ্ছে এম এস, সরি, এটা হচ্ছে এলএসডি, নিচ থেকে সাজাবা। তো এই ছিল তোমার অ্যান্সার, শুধু সাজিয়ে লিখবা নিচ থেকে উপরে, তাহলে সাজিয়ে লিখলে হবে এটার অ্যান্সার 165.70। এটা ডেসিমেলের মানের, হেক্সাডেসিমেলের মান A5 পয়েন্ট, আর উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবা B333। এটা ছিল তোমার হেক্সাডেসিমাল ভ্যালু, মানে নিচ থেকে উপর, উপর থেকে নিচে। তো এই ছিল আমাদের ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। তো তুমি নিজের মতো সংখ্যা বানিয়ে রূপান্তর করবা, বই অনেক আসছে, এগুলো প্র্যাকটিস করবা। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্রতিটা ক্লাস এভাবে এই অধ্যায় থেকে দেখব বা দিব আমরা, বা প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি একদম সম্পূর্ণ নতুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এগুলোকে আমাদের শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।